আচ্ছা, যারা আগের দিন ৯ জন খেলা কেরালা ব্লাস্টার্সের হার দেখে বেশ কান্নাকাটি করছিলেন, তাদের জন্য জানানো দরকার যে আজকে কিন্তু ১১ জনের কেরালা ব্লাস্টার্স তারা নর্থ ইস্টের কাছে হেরে গেছে এবং নর্থ ইস্ট ভীষণভাবে টপ 6-এর দৌড়ে টিকে থাকলো এবং অঙ্কের বিচারে তারা অবশ্যই ভীষণভাবে আশাবাদী থাকবে, কিন্তু নিজেদেরও তাদের জিততে হবে পরের দুটো ম্যাচ এবং বাকিদের দিকে তাকিয়ে থাকতে হবে যে তারা কী করছে। কিন্তু আমি সেদিনকেও বলতে বাধ্য হয়েছিলাম ইস্টবেঙ্গল এবং নর্থ ইস্টের কেরালা ব্লাস্টার্সের ম্যাচ দেখার পর, যেটা ইস্টবেঙ্গল ৪-২ গোলে জিতেছিল কেরালার এগেনস্টে, যে কেরালা ব্লাস্টার্স সেকেন্ড লেগে যা খেললো তারা কখনোই কিন্তু প্লে অফস ডিজার্ভ করে না, কারণ তাদের থেকে পাঞ্জাব এফসি অনেক বেশি পয়েন্ট কালেক্ট করতে পেরেছে, জামশেদপুর অনেক বেশি কালেক্ট করতে পেরেছে। শুধুমাত্র কোথায় পিছিয়ে গেছে না, ফার্স্ট লেগে জামশেদপুর পাঞ্জাব তাদের পারফরমেন্স সেটা কেরালার থেকে অনেক পেছনের দিকে ছিল। কেরালা শুধুমাত্র ফার্স্ট লেগে যেইভাবে ২৬ পয়েন্ট তুলে রাখতে পেরেছিল, এটা তাদের ইন্স্যুরেন্সের ক্ষেত্রে কাজ হয়েছে, এটা তাদের ক্ষেত্রে অ্যাডভান্টেজ হয়েছে। কিন্তু সেকেন্ড লেগের পারফরমেন্স, তাদের যা পয়েন্টস রয়েছে এবং সেকেন্ড লেগে হায়দ্রাবাদ এফসি যারা সব থেকে খারাপ অবস্থায় রয়েছে, যাদের বিদেশি প্লেয়াররা ৫জনকে ৫জন বেরিয়ে চলে গেছে, তাদের কিন্তু পয়েন্ট সেম ৪ পয়েন্ট তারাও সেকেন্ড লেগে কালেক্ট করেছে, কেরালা ব্লাস্টার্সও সেকেন্ড লেগে ৪ পয়েন্ট কালেক্ট করেছে। তো এত কথা বলার পর আগের দিনকে বেশ যারা কেরালা ব্লাস্টার্সকে সমর্থন করছিলেন হয়তো সেই দিনকে তারা কান্নাকাটি করতে শুরু করে দিয়েছিলেন। আজকের হারটা দেখেও হয়তো তাদের একটু দুঃখ লাগতে পারে, বাট আই এম সরি টু সে কেরালা ব্লাস্টার্সের এই সেকেন্ড লেগের পারফরমেন্স কখনোই তারা ডিজার্ভ করে না প্লে অফসে যাওয়াটা, কারণ রীতিমতো তারা কিন্তু বাজে খেলছে। আজকে হয়তো অনেকে বলতে পারে যে ১১ জন খেললেও তারা বিদেশি পুরো শক্তি নিয়ে নামেনি, দুজন মাত্র বিদেশি তাদের টিমে ছিল, একজন খেলেছে, একজন বেঞ্চে ছিল এবং অবশ্যই টিমের বেশ কিছু প্লেয়ারের চোট আঘাত, বিভিন্ন রকম সমস্যা, সব কিছুতে জর্জরিত। বাট তারপরেও বলছি, কেরালা যে ব্র্যান্ড অফ ফুটবলটা তুলে ধরেছে, দ্যাটস নট এ গুড কোয়ালিটি অফ ফুটবল। এর জন্য আমাকে যে যা খুশি বলতে পারে, আই ডোন্ট কেয়ার অ্যাবাউট কেরালা ব্লাস্টার্স। এরপর যে বিষয়টা বলতে হয়, সেটা কিন্তু আমাদের জন্য, আমাদের বাংলার ফুটবলের জন্য ভীষণভাবে একটা ইন্টারেস্টিং জায়গা এবং আমাদের জন্য একটা বড় অ্যাচিভমেন্ট যে আবারও একটা বাংলার ক্লাব তারা কিন্তু আই লিগ চ্যাম্পিয়ন। হয়তো এই সিজনে তারা ইনভিনসিবল হয়ে যেতে পারতো, কিন্তু এই একটা ম্যাচ হার কোথাও তাদের সেই রেকর্ড থেকে দূরে সরিয়ে রাখলো। যাই হোক, আমি তাও বলবো যে মোহামেডান স্পোর্টিং ডিজার্ভিং ছিল প্রথম ম্যাচ থেকে আজকের এই দিনটা অবধি, এবং তাদের সমস্ত প্লেয়ার, সাপোর্টার, কোচিং স্টাফ সকলকে আমাদের চ্যানেলের তরফ থেকে অনেক 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 কংগ্রেচুলেশনস। এবং শুধুমাত্র আই লিগ চ্যাম্পিয়ন হওয়া নয়, শুধুমাত্র এই এই চ্যাম্পিয়নশিপটা জেতা নয়, তার পাশাপাশি কিন্তু ইন্ডিয়ান সুপার লিগে ঢোকার ছাড়পত্র মোহামেডান স্পোর্টিং পেয়ে গেল, অর্থাৎ সেকেন্ড টিয়ার থেকে ফার্স্ট টিয়ার অফ ফুটবলে মোহামেডান স্পোর্টিংকে আমরা দেখতে চলেছি। এবং বাংলা থেকে 3টে ক্লাব, 3 বড় প্রধান, তারা কিন্তু আইএসএলে থাকতে চলেছে। কিন্তু এখানে একটা বড় বিষয় যেটা নিয়ে অনেকদিন ধরে সবাই কথা বলছিল, যে স্টেডিয়াম কি হবে, মোহামেডান স্পোর্টিংকে আমরা কোন মাঠে খেলতে দেখব। অবশ্যই একই স্টেডিয়ামে আমরা জানি আইএসএলের রুল রয়েছে যে দুটোর বেশি ক্লাবকে খেলতে দেওয়া হয় না, যেটা আজকে মার্কাসও কিন্তু পোস্ট করে জানিয়েছে। তো এখানেই ছিল আসল সমস্যা, যে মোহামেডান স্পোর্টিং খেলবে কোথায়। অলরেডি যুবভারতী, মোহনবাগান এবং ইস্টবেঙ্গলের জন্য বুকড, তো সেই জায়গাতে মোহামেডান স্পোর্টিং হয়তো আইএসএলের জন্য যুবভারতী সমস্ত ম্যাচের ক্ষেত্রে নাও পেতে পারে। দ্যাটস আ বিগ থিং। যদি সেখানে অন্য কোনো স্টেডিয়াম, রবীন্দ্র সরোবর রয়েছে বা কিশোর ভারতী রয়েছে, যদি নৈহাটি স্টেডিয়ামকে তারা আইএসএল উপযুক্ত করে তুলতে পারে, তাহলে সেটাও রয়েছে। যে কোনো একটা জায়গাতে হয়তো মোহামেডান স্পোর্টিং তারা তাদের হোম গ্রাউন্ড বানাতে পারে। বাট যদি কলকাতার কাছাকাছি বলা হয়, তাহলে রবীন্দ্র সরোবর বা কিশোর ভারতী, এই দুটো স্টেডিয়াম রয়েছে যেটাকে তারা লক্ষ্য রাখতে পারে যাদের দিকে, যে সেই জায়গাটা তারা তাদের হোম গ্রাউন্ড বানাবে। এবং যদি এখানে আইএসএল কর্তৃপক্ষ তাদের নিয়ম বদলায়, তাহলে হয়তো আমরা যৌভারতীতে বাংলার 3 প্রধানকে খেলতে দেখতে পারি, কিন্তু সেই ক্ষেত্রে মাঠের অবস্থা কিন্তু ভীষণভাবে খারাপ হয়ে যাবে। অলরেডি আমরা এই সিজনে দেখেছি যে আমাদের যৌভারতীর মাঠের অবস্থা কিন্তু ভীষণভাবে খারাপ, প্রচুর প্লেয়ার দুমদাম পড়ে যেত, মাঠ থেকে ছাল উঠে যেত। তো সেই জায়গাটা রিপেয়ারিংয়ের দরকার রয়েছে। কিন্তু 3টে টিম যদি কন্টিনিউয়াসলি পুরো সিজন জুড়ে খেলে, তাহলে কিন্তু মাঠের উপর আরও চাপ বাড়বে। তো দেখা যাক কী হয়। আর এখানে এই মোহামেডান স্পোর্টিং চ্যাম্পিয়ন হওয়ার পরে না, একটা জিনিস মাথায় খেলছে, যে আই লিগ তো মোহামেডান স্পোর্টিং জিতলো, কিন্তু যে আই লিগ মোহনবাগান জিতেছিল, ফার্স্ট টিয়ার চ্যাম্পিয়নশিপ পেয়েছিল, বা যখন আই লিগের পুরনো নাম ছিল ন্যাশনাল ফুটবল লিগ, যেটা ইস্টবেঙ্গল 3বার, মোহনবাগান 3বার জিতেছিল, তখনও সেটা ছিল টপ টিয়ার লিগ। কিন্তু দুর্ভাগ্যবশত মোহামেডান স্পোর্টিং এটা যখন জিতছে, তখন কিন্তু এটা হয়ে গেছে সেকেন্ড টিয়ার লিগ বা সেকেন্ড ডিভিশন লিগ। কিন্তু হ্যাঁ, এটা সমান গর্বের আমি বলবো। আর জাস্ট এই ব্যাপারটা মাথাতে আসতেই কিছুক্ষণ আগে এক বন্ধুর সাথে আলোচনা হচ্ছিল সেই ইংলিশ ফুটবল লিগ নিয়ে, যেটা নিয়ে সারা জীবন আমরা ইউনাইটেড ফ্যানরা এবং লিভারপুল ফ্যানরা মোটামুটি ঝগড়া করে এসেছি। আমরা এখানে তো খুব ওপর করি, আমি জানি যে যারা ইংল্যান্ডে বসে রয়েছেন তারা কোন লেভেলে সেই জায়গাটাকে নিয়ে যান, যারা অনেক বেশি প্যাশনেট, যারা ওখানের পুরো সিস্টেমটার সাথে কানেক্টেড বাই ব্লাড, বাই বার্থ। আমরা তো জাস্ট ভালো লাগে বলে সমর্থন করি, আমাদের সাথে তো সেই কানেকশনটা নেই, কিন্তু তারা সেই কানেকশনটাতে কানেক্টেড, এবং তারা
সারা জীবন এখনও অবধি ঝগড়া করে যান যে প্রিমিয়ার লিগ না ফার্স্ট ডিভিশন চ্যাম্পিয়ন, কাদেরকে এখানে প্রায়োরিটি দেওয়া হবে। কারণ আমরা হয়তো অনেকেই ভুলেই যাই মাঝে মাঝে যে 1992 সাল অবধি ইংলিশ ফুটবল লিগে ফার্স্ট ডিভিশন চ্যাম্পিয়নদেরকেই ফার্স্ট ডিভিশন চ্যাম্পিয়ন মানে ইংলিশ ফুটবলের চ্যাম্পিয়ন হিসেবে ধরা হতো। তখন কিন্তু নাম ছিল ফার্স্ট ডিভিশন, এবং তারপর রিব্র্যান্ড করা হয় ফার্স্ট ডিভিশনের নামটাকে, সেটাকে চেঞ্জ করে নিয়ে আসা হয় ইংলিশ প্রিমিয়ার লিগ, কিন্তু তখনও ফার্স্ট ডিভিশন নামটা থেকে যায়। সবথেকে বড় ভুল কিন্তু এফএ এখানেই করেছিল, যার সাথে আমাদের এখানে কিছুটা মিল পাই। কেন পাই আসছি পরে, হয়তো একটু লেন্দি হয়ে যাবে, সরি ফর দিস। কিন্তু এফএ সেখানে ভুল করে, ফুটবল অ্যাসোসিয়েশন ইংল্যান্ড তারা কিন্তু সেখানে ভুল করে, এবং তারা ফার্স্ট ডিভিশনের নামটা রেখে দেয়, সেটাকে শুধুমাত্র সেকেন্ড টিয়ার টুর্নামেন্ট করে দেয়, এবং সেখানে ভীষণভাবে সমস্যা আসতে শুরু করে। তো ক্রমাগত বলা হয় যে যারা ফার্স্ট ডিভিশন জিতেছে তারা তো সেকেন্ড টিয়ার জিতেছিল, প্রিমিয়ার লিগ 92-93 থেকে যারা জিতছে তারাই হচ্ছে আসল চ্যাম্পিয়ন। এবং তারপরে 2004 সালে এফএ তাদের টনক নড়ে যে না, আর এই ফার্স্ট ডিভিশন নামটাকে কন্টিনিউ করা যাবে না, নামে ফার্স্ট ডিভিশন কিন্তু টিয়ার সেকেন্ড, তাহলে কি করে সম্ভব হবে। সেই সময়তে মানে 2004-এ এটা আনফোল্ড হয়ে যায়, এবং নতুন নাম এখন যেটা রয়েছে সেই নতুন নাম ফিরে আসে, মানে নতুন নাম চালু হয় ইএফএল চ্যাম্পিয়নশিপ, সেটা হচ্ছে ইংলিশ ফুটবল লিগের সেকেন্ড টিয়ার চ্যাম্পিয়নশিপ। তো সেই নামে ফিরে আসে চ্যাম্পিয়নশিপ হয়ে, এবং সেখান থেকে প্রমোটেড হয়ে সবাই প্রিমিয়ার লিগ আসতে শুরু করে। এবং এই প্রিমিয়ার লিগ ফার্স্ট ডিভিশন নিয়ে আমি সারা জীবন অন্তত দেখে এসেছি যে যারা ইউনাইটেডের সাপোর্টার এবং যারা লিভারপুলের সাপোর্টার তারা কিন্তু ক্রমাগত ঝগড়া করতে থাকে, যেটা আমাদের এখানে হয় যে এনএফএল এবং আই লিগ নিয়ে মোহনবাগান ইস্টবেঙ্গল সমর্থকদের মধ্যে একটা ঝগড়া চলতে থাকে, ঝামেলা চলতে থাকে। তবে কোনটা ঠিক কোনটা ভুল সেটা অবশ্যই সমর্থকদের ব্যাপার, তারা ঠিক করে নেবেন, কারণ আমি কোনো পক্ষেই নেই। এরপর অবশ্যই ঢুকবো কিছু ট্রান্সফার রিলেটেড কথাতে, যার মধ্যে প্রথম যে প্লেয়ারকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে জায়েস রানে। এই প্লেয়ারটা মার্কেটে কিন্তু বেশ কিছু ক্লাবকে অলরেডি অ্যাট্রাক্ট করতে শুরু করেছে। যত বয়স বাড়ছে ফাইন ওয়াইনের মধ্যে তার খেলার কোয়ালিটি বাড়ছে, এবং এই সিজনে মুম্বাই সিটি এফসিতে রয়েছে এখন অবধি, এবং সম্ভবত থাকতে পারে। তার সাথে মুম্বাই সিটি এফসিও একটা নেগোসিয়েট করছে কন্ট্রাক্ট এক্সটেনশনের জন্য, সেটা যদি হয়ে যায় তাহলে মুম্বাইতে সে কন্টিনিউ করবে। কিন্তু তার পাশাপাশি বেশ কিছু ক্লাব তার প্রতি ইন্টারেস্ট দেখিয়েছে, যার মধ্যে চেন্নাইন এফসি রয়েছে, যার মধ্যে জামশেদপুর রয়েছে। কারণ এই দুটো টিমের মাঝমাঠকে শক্তপোক্ত করতে হবে ইন্ডিয়ান মিডফিল্ডার নিয়ে, যেখানে চেন্নাইন এফসি কিন্তু মাঝমাঠকে অনেক বেশি করে বিল্ড আপ করার জন্য মার্কেটে এই মুহূর্তে অ্যাক্টিভ রয়েছে। তো দেখা যাক পরবর্তী সিজনে জায়েস রানে অন্য কোনো ক্লাবে সিগনেচার করে নাকি মুম্বাই সিটি এফসিতেই কন্টিনিউ করে, তার নিজের হোম ক্লাবেই তার জার্নিটা কন্টিনিউ হয়। দ্বিতীয় যে প্লেয়ার রয়েছে সেটাও মুম্বাই সিটি এফসির প্লেয়ার, বাট পরবর্তী সিজনে কিন্তু তাকে রাখা হচ্ছে না। বিনীত রায়, বেশ কিছু ক্লাবের ইন্টারেস্ট ছিল, যার মধ্যে অবশ্যই ইস্টবেঙ্গল ছিল, যার মধ্যে চেন্নাইন এফসি ছিল, যার মধ্যে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি ছিল। প্রত্যেকেই কিন্তু প্যারালালি কথাবার্তা চালাচ্ছিল, বাট ফাইনালি যেটা মনে করা হচ্ছে যে চেন্নাইন এফসি কিন্তু তাকে সিগনেচার করানোর ক্ষেত্রে অ্যাহেড রয়েছে, যদি জায়েস রানের ব্যাপারটা ক্লিক না করে। কারণ জায়েস রানে এই ক্ষেত্রে ফার্স্ট টার্গেট সেন্ট্রাল মিডফিল্ড বা সেন্ট্রাল অ্যাটাকিং মিডফিল্ড, এই যে একটা জোনে জায়েস রানে খেলে সেই জোনটার জন্য, কিন্তু সেটা যদি না হয় তাহলে হয়তো বিনীত রায়ের জন্য যাবে। প্রায় সেম প্যাটার্নের প্লেয়ার, বাট বিনীত একটু ডিফেন্সিভ প্লেয়ার, অতটা জয়েসের মতো অ্যাটাকিংয়ে যায় না, একটু ডিফেন্সিভ প্লেয়ার, এবং প্লেয়িং স্টাইলটাও একটু ডিফারেন্ট রয়েছে। তো দেখা যাক বিনীতের জন্য যায় কিনা, কারণ চেন্নাইন এফসি 6জন ডোমেস্টিক সিগনেচার প্রায় চূড়ান্ত করে ফেলেছে, যেটা মার্কাসও জানিয়েছে, যার মধ্যে একটা তো বড় নাম, ভীষণ বড় নাম রয়েছে, সেটা হচ্ছে কিয়ার নাসিরি। কিয়ার নাসিরিকে প্রায় চূড়ান্ত করে ফেলা হয়েছে, এবং তাকে একটা লং টার্মের ডিল অফার করা হয়েছে, এবং চেন্নাইন এফসি তারা অপটিমিস্টিক যে তারা এই সিগনেচারটা করাতে পারবে। এবং তার পাশাপাশি আরও বেশ কিছু প্লেয়ার রয়েছে, যেমন প্রবীর দাসের মতো প্লেয়ার রয়েছে, মন্দার রাও দেশাইয়ের মতো প্লেয়ার রয়েছে, গুরকিরাজ সিংয়ের মতো প্লেয়ার রয়েছে, জিতেন্দ্র সিংয়ের মতো প্লেয়ার রয়েছে, বা লালরিনিয়ানা নামতের মতো প্লেয়ার রয়েছে। এরকম প্রচুর প্লেয়ারকে কিন্তু চেন্নাইন এফসি টার্গেট করে রেখেছে, এবং তার সাথে অবশ্যই জায়েস রানে বা বিনীত রায়দের মতো প্লেয়ার রয়েছে। তো ফাইনালি কোন 6জন প্লেয়ারের কথা আপাতত চলছে, মানে কোন 6জনকে প্রায় চূড়ান্ত করেই ফেলেছে চেন্নাইন এফসি, সেটা হয়তো চেন্নাইন এফসি সিজনটা শেষ হলে, মানে মোটামুটি যদি ওরা প্লে অফসে না যেতে পারে, বা যদি প্লে অফসে যাওয়ার পর যতদূর অবধি ওদের সিজন যাক না কেন, সেটা শেষ হওয়ার পরেই হয়তো বিভিন্ন জায়গা থেকে এটা ডিসক্লোজ হবে। তার আগে আমার মনে হয় না ডিসক্লোজ হওয়ার ব্যাপার রয়েছে বলে। এরপর যেটা নিয়ে কথা বলবো, যেটা নিয়ে রোজ আমার কাছে কমেন্ট আসে, যে মোহনবাগান রিলেটেড ট্রান্সফারের আপডেট দিচ্ছ না কেন, মোহনবাগান রিলেটেড ট্রান্সফারের আপডেট দাও। দেখো সত্যি কথা বলতে মোহনবাগান রিলেটেড কোনো বিদেশির নাম অথেন্টিক ওয়ে থেকে এখনও বেরোলে নিশ্চিতভাবেই শেয়ার করবো। কিন্তু যদি কেউ বলো যে একটু রিউমার দাও, একটু রিউমার নিয়ে আলোচনা করো, তাহলে নিশ্চিতভাবে আমি রোজ বলতে পারি, বিভিন্ন প্লেয়ার নিয়ে আমি আলোচনা করতেই পারি, প্রচুর প্লেয়ারকে নিয়ে কথা বলা যেতেই পারে। কিন্তু আমি এখানে জাস্ট একটা কথা বলে রাখতে চাই, যে হয়তো আজকে রাত্রির থেকে, আমি জানি না আজকে রাত্রে হবে কি না, বা কালকে সকাল থেকে একটা নতুন প্লেয়ারের নাম তোমরা শুনবে, যেটা ওয়াইল্ড রিউমারের মতোই সামনে আসছে, বাট
এই মুহূর্তে আমি শেয়ার করতে চাই না, নামটা তোমরা শুনবে। অস্ট্রেলিয়ান একজন প্লেয়ার, সেন্ট্রাল কোস্ট মেরিনার্সে খেলে, ডিফেন্সিভ মিডফিল্ডার, 24-25 বছর বয়স। আমি এত কিছু বলে দিলাম, এবং সেই নামটা নিয়ে হয়তো কাল থেকে ভীষণভাবে আলোচনা সবার শুরু হয়ে যাবে। তো এটা ওয়াইল্ড রিউমার স্তরেই রয়েছে এখনও অবধি, কাল থেকে শুরু হবে ছড়াতে, চিন্তা নেই। বাট আমি এই জিনিসগুলো বলবো না বলেই ঠিক করে রেখেছি, যতক্ষণ না অথেন্টিক ওয়ে থেকে কিছু বেরিয়ে এসে ততক্ষণ এই নিয়ে কোনো কথা বলতে চাই না। তো যারা মোহনবাগানের কংক্রিট আপডেটটা চাও তাদের বলবো সিজনটা শেষ হতে দাও, তারপর নিশ্চিতভাবেই নাম বেরিয়ে আসবে। খুব বেশি চেঞ্জেস তো আসবে না, বাট যতটুকু আসবে ততটুকুই কিন্তু কোয়ালিটি সিগনেচার হবে। এবং অ্যান্তনিও লোপেজ হাভাস, তার কিন্তু মোহনবাগান কোচ হিসেবে কন্টিনিউ করাটা ভীষণভাবে চাপ হয়ে গেল। তার রিসেন্ট টাইমে যে শরীরটা খারাপ হয়েছে সেটাই কিন্তু তাকে সেই দিকে লিড করবে যে আগামী সিজনে হাভাস সিনিয়র কোচিং দায়িত্বে থাকতে চাইছেন কিনা, বা তাকে নিয়েও মোহনবাগান কোথাও রিস্ক নিয়ে রাখতে চাইবেন কিনা। তো সেই ক্ষেত্রে কিন্তু নতুন কোচ যদি আসে তিনি তার মতো করে টিম সাজাবেন, তিনি তার মতো করে কিছু রিক্রুটমেন্ট করবেন, সেই দিকেও কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্ট তাকিয়ে থাকবে। সো অনেক কিছু বাকি রয়েছে, অনেক ঘটনা বাকি রয়েছে, কিন্তু তার আগে যেটা মোহনবাগানের মেন দরকার, যে নেক্সট দুটো ম্যাচ, সেই দুটো ম্যাচ জিততে হবে, তারপর প্লে অফসে পৌঁছানো, চ্যাম্পিয়নশিপ পাওয়া, সেখানে গিয়ে ভালো পারফরমেন্স করা। এবং বাংলাতে অলরেডি এই সিজনের 3টে ট্রফি এসে গেছে। ডুরান্ড কাপ মোহনবাগান নিয়ে এসেছে, সুপার কাপ ইস্টবেঙ্গল নিয়ে এসেছে, মোহামেডান স্পোর্টিং আই লিগ নিয়ে এলো। তো মোহনবাগান যদি আইএসএল লিগ শিল্ডও নিয়ে আসতে পারে, তাহলে কিন্তু সমস্ত এই সিজনের ন্যাশনাল লেভেলের ট্রফি সবটাই কিন্তু কলকাতাতে ঢুকবে। এর থেকে বড় সিজন আর কি হতে পারে। লাস্ট যে প্লেয়ারকে নিয়ে কথা বলবো সেই প্লেয়ারকে নিয়েও কিন্তু গুঞ্জন বেশ চরম লেভেলে রয়েছে, এবং সেটা হচ্ছে রবসন রবিনহো। বাংলাদেশ থেকেও আপডেট আসছে যে এই প্লেয়ারকে নাকি ভাই ইস্টবেঙ্গল সত্যি সত্যি টার্গেট করছে। ইস্টবেঙ্গলের সাথে মানে গোপনে নাকি এই প্লেয়ারের কথাবার্তাও চলছে, কিন্তু বসুন্ধরা কিংস তারা নাকি রাজি না এই প্লেয়ারকে ছাড়তে। তার সাথে যে কন্ট্রাক্ট এক্সটেনশন রয়েছে সেটাকে খুব তাড়াতাড়ি তারা ট্রিগার করতে চাইছে। এই আপডেট কিন্তু বাংলাদেশ থেকে আসছে, এবং এটা যদি সত্যি হয় তাহলে অবশ্যই ইস্টবেঙ্গলের যে কী বলবো ডিমান্ডটা রয়েছে, বা ইস্টবেঙ্গলের যে ডেসপারেট নিডটা রয়েছে, সেটা কোথাও এখানে না প্রমাণ হচ্ছে। এবং এই ধরনের একজন ফরওয়ার্ডকে তারা সই করাতে চায় যে মাল্টিপল পজিশনে ফরওয়ার্ড লাইনে খেলতে পারে। দেখা যাক, যদি হয় তাহলে আমি বলবো যে একটা বড় সিগনেচার কিন্তু হবে। তার অবশ্যই স্কিল, তার কোয়ালিটি, তার রিসেন্ট যে গোল স্ট্যাটস রয়েছে, এই সব কিছু নিরিখে। কিন্তু হ্যাঁ, একটা কথা ঠিক, যে বিপিএলে খেলা মানে বাংলাদেশ প্রিমিয়ার লিগে খেলা, ওদের দুটোই বিপিএল, ক্রিকেটও বিপিএল, ফুটবলও বিপিএল। বিপিএলে খেলা আর আইএসএলে এসে খেলার মধ্যে কিন্তু তফাৎ রয়েছে, কারণ ওখানে অপোনেন্ট যাদেরও ফেস করে তাদের কোয়ালিটি আর আইএসএলে বাকি টিমগুলোর কোয়ালিটির মধ্যে কিন্তু তফাৎ রয়েছে। বাট একটা কথা তো ঠিক, যে প্লেয়ারের মধ্যে ট্যালেন্ট রয়েছে, স্কিল রয়েছে, কোয়ালিটি রয়েছে, যে প্লেয়ার গোলটা চেনে, গোল করতে পারে, কম্বাইন করে খেলতে পারে, সে যে কোনো লিগে গিয়ে ভালো খেলতে পারে। এবং প্লেয়ারটা তো এক্সপিরিয়েন্সও রয়েছে, একটা সময় সিরি এ, সিরি বি মানে ব্রাজিলে ফুটবলটা খেলে এসেছে, তো কোনোভাবে খারাপ কোয়ালিটি প্লেয়ার না। কিন্তু হ্যাঁ, বর্তমানে যে স্ট্যান্ডার্ড অফ ফুটবলেও বিলং করে, সেখান থেকে আইএসএল ওর জন্য অনেক বড় একটা লিগ। কিন্তু যদি ভালো প্লেয়ার হয়, আবারও বলছি, সে কিন্তু ইজিলি ক্লিক করে যাবে। তো এই সব কিছু নিয়ে তোমাদের কী কী ওপিনিয়ন রয়েছে অবশ্যই শেয়ার করতে থাকো। ভিডিওটা এই অবধি ভালো লাগলে লাইক করো, শেয়ার করো। দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন সাবস্ক্রাইব দ্য চ্যানেল যদি নতুন হয়ে থাকো। থ্যাংক ইউ, গুড বাই অ্যান্ড গুড নাইট।